নমস্কার বন্ধুরা, 26,000 শিক্ষক চাকরি বাতিল মামলার একটা টার্নিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে, যেখানে এই সপ্তাহে 5th মে অথবা 6th মে সোমবার বা মঙ্গলবারের মধ্যে কিন্তু রাজ্য সরকার রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে দাখিল করতে চলেছে, মূলত 26,000 শিক্ষকের চাকরি বাঁচানোর লক্ষ্য নিয়ে। কি নতুন তথ্য মূলত এসএসসি বা রাজ্য সরকার দিতে চলেছে, যার দ্বারা তারা 26,000 শিক্ষকের চাকরি বাঁচাতে পারবে। প্লেন এ, বি বা সি সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যাওয়ার পর প্লেন ডি কি আবার রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। নতুন কি তথ্য এমনটা উঠে আসছে এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে, সম্ভাবনা কতটা বা কোন পথে মূলত সমাধান করতে চলেছে রাজ্য সরকার এই মূলত চাকরি বাতিল মামলাটিতে। যদি আমরা এই রিভিউ পিটিশনের একটা বিষয় দেখি যে রিভিউ পিটিশন কতটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আগে একটু আমাদের বুঝতে হবে। তারপরে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব যে এই 26,000 শিক্ষকের চাকরি যে বাতিল হয়েছে সেটি কোন পথে রাজ্য সরকার মূলত বাঁচাতে পারে রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশনের মাধ্যমে। প্রথমে যদি আমরা দেখি যে রিভিউ পিটিশন কিন্তু তখনই সুপ্রিম কোর্টে করা যায় যখন মহামান্য সুপ্রিম কোর্ট কোনো একটি রায় দেন, এবং তখন যদি কেউ মনে করে যে ওই রায় বড় কোনো ভুল হয়েছে, আমি আবার বলছি বড় কোনো ভুল হয়েছে, তাহলে উনি আদালতকে আর্জি জানাতে পারেন যে দয়া করে আমার রায়টা আরেকবার রিভিউ করে দেখুন, যদি এখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু রিভিউ মূলত করার জায়গা এসেছে, এবং সেই মর্মেই কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি যৌথভাবে কিন্তু রিভিউ পিটিশন করতে চলেছে। এখন রিভিউ পিটিশন কখন আপনি চাইতে পারবেন? যদি দেখা যায় যে কোনো ঘটনা বা কোনো প্রমাণ সামনে নতুন ভাবে উঠে আসছে, অর্থাৎ যে চাকরি বাতিল হয়েছে সেখানে নতুন কিছু প্রমাণ যদি সেখানে পেশ করা যায়, তাহলে কিন্তু সেই মামলাটিতে রিভিউ পিটিশন কিন্তু গ্রাহ্য হওয়ার সম্ভাবনা রয়েছে, নাহলে কিন্তু প্রথমেই খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা। যদি বড় কোনো ত্রুটি হয়ে থাকে, যে ডিসিশন বা যে জাজমেন্টটা এসছে 26,000 চাকরি বাতিল নিয়ে, সেখানে যদি বড় কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রিভিউ পিটিশনটা কিন্তু অ্যাকসেপ্ট হবে, শুনানি তো পরে, তার আগে কিন্তু খারিজও হয়ে যেতে পারে। এমনকি আমরা সবাই জানি যে 30 দিনের মধ্যে কিন্তু রিভিউ পিটিশন করতে হয়, এবং সেই অনুযায়ী কিন্তু রিভিউ পিটিশন করতে চলেছে। এই রিভিউ পিটিশন করার পর যদি আমরা দেখি এটাই কি চূড়ান্ত, যদি কোনো কারণে খারিজ হয়ে যায়, তাহলে কি শিক্ষকদের চাকরি সম্পূর্ণভাবে বিষবাঁ জলের মধ্যেই পড়ে যাবে? সবাইকে কি ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে আসতে হবে? যদি ভারতের সংবিধান অনুযায়ী আমরা দেখি যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু চূড়ান্ত রায়, এমনকি হাইকোর্ট বা জেলা কোর্ট যেগুলো নিম্ন অধস্তন ক্ষেত্রে রয়েছে, তাদেরকে প্রত্যেকে কিন্তু সুপ্রিম কোর্টের মূলত রায়টাকে কিন্তু তাদেরকে মানতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্তে কিন্তু অনেক সময় আবদ্ধ থাকে না, নট বাউন্ড বাই ইটস ডিসিশন। সুপ্রিম কোর্ট একমাত্র বিচারালয় যেখানে কিন্তু তারা ইচ্ছে করলে নিজের রায় কিন্তু বদলাতে পারে। কিন্তু কখন বদলাতে পারে? উপযুক্ত আইন, বিধি বিধান বা যুক্তি থাকলে সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়কে কিন্তু বদলাতে পারে। ভারতের সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে তার রায় পর্যালোচনা করার বা রিভিউ করার মূলত ক্ষমতা দেওয়া হয়েছে। এখন এই রিভিউ যে করা হবে, এই রিভিউ পিটিশন করার পর সুপ্রিম কোর্ট কিন্তু তার কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলোর দ্বারা কিন্তু সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশনটির যে নিয়ম বা এইগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা মূলত লক্ষ্য করে দেখবে। রুলস 1-এ বলছে যে রিভিউ আবেদনের সাথে অ্যাডভোকেট অন রেকর্ড এর সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত অ্যাডভোকেটরা এই পিটিশন মূলত মামলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকে অন রেকর্ড একটা সার্টিফিকেট লাগবে। রুলস 2-তে বলছে যে সুপ্রিম কোর্ট দ্বারা প্রদত্ত কোনো রায় 30 দিনের মধ্যে তার রিভিউ পিটিশন কিন্তু দায়ের করতে হবে, যেটা 30 দিনের মধ্যে কিন্তু রিভিউ পিটিশন হতে চলেছে। এবং রুল 3 বলছে কোনো নির্দিষ্ট রায় যদি দেখা যায় যে বিচারপতিদের বেঞ্চে মূলত শুনানি হয়েছিল, সেই সমস্ত বিচারপতি বেঞ্চে কিন্তু এটি মূলত শুনানি হবে বা রিভিউ হবে। অর্থাৎ মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সঞ্জীব খান্না, মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না, তিনি কিন্তু এই রায় দিয়েছিলেন। তো তিনিই কিন্তু এই রিভিউ পুনরায় বা পর্যালোচনা করবেন। এবং এখানে কিন্তু আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো রায় বা অর্ডারের জন্য রিভিউ পিটিশন একবার দায়ের করার পর তার নিষ্পত্তি হয়ে গেলে একই বিষয়ে কিন্তু আর কোনো রিভিউ পিটিশন করা যায় না।
অর্থাৎ রাজ্য সরকার বা এসএসসি যৌথভাবে কিন্তু তারা রিভিউ পিটিশন করছে। এরপরে অনেক মূলত চাকরিজীবীরা রয়েছেন, শিক্ষকরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা কিন্তু রিভিউ পিটিশন করতে চাইছেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু যদি একবার খারিজ হয়ে যায় এই রিভিউ পিটিশন, তাহলে কিন্তু কোনোভাবেই এই রিভিউ পিটিশন নতুন ভাবে কিন্তু আর দায়ের করা যাবে না। অর্থাৎ একবারই কিন্তু রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিন্তু সম্ভাবনা প্রবল। তাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা সরকার এবং পর্ষদ বা কমিশন প্রত্যেকে মিলে যৌথভাবে তাদের পয়েন্ট আউট গুলো করে নিয়ে গিয়ে রিভিউ পিটিশনে যাওয়া ভালো। কিন্তু এক্ষেত্রে লক্ষণীয় কোনো প্রকার গভর্নমেন্ট পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে বা পর্ষদের পক্ষ থেকে কিন্তু চাকরিজীবীদের সঙ্গে কোনো প্রকার কথা বলা হচ্ছে না। সুতরাং রিভিউ পিটিশনে কোন তথ্যের ভিত্তিতে রিভিউ পিটিশন হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে একটা আমরা থেকে যাচ্ছি। সম্ভাবনা কতটা যদি আমরা দেখি যে রিভিউ পিটিশন তো করা হবে, কিন্তু এই রিভিউ পিটিশন থেকে আউটপুট, পজিটিভ আউটপুট শিক্ষকদের জন্য কতটা আসবে? 26,000 শিক্ষকদের মধ্যে যারা টেন্টেটিভ রয়েছেন তাদের কথা আমরা ছাড়লাম, বা যারা নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ যারা এখনো অযোগ্য বলে সম্পূর্ণভাবে চিহ্নিত হননি, তাদের কি বাঁচার সম্ভাবনা রয়েছে? যদি আমরা সম্ভাবনার দিকটা একটু দেখি, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট রয়েছে, যেটা আর.ডি. সুগার ভার্সাস ভি. নাগরিক একটা মামলায় সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনের ভবিষ্যৎ নিয়ে একটা বার্তা দিয়েছেন। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট উল্লেখ করছেন যে দেশের শীর্ষ আদালতের রায় চূড়ান্ত, এই ধরনের রায়ের পুনর্বিবেচনা একটি ব্যতিক্রমী ঘটনা। এটা কিন্তু সাধারণত ব্যতিক্রমী ঘটনা শুধুমাত্র তখনই অনুমোদিত হয় যখন কোনো গুরুতর বা স্পষ্ট বা অন্য কোনো সুপ্রতিষ্ঠিত ভিত্তি থাকে। অর্থাৎ এখানে যে কারণগুলোর জন্য 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সেই কারণগুলো কিন্তু মোটামুটি ভাবে আমরা সবাই জানি যে আনআইডেন্টিফাইড অনেক রকমের করাপশন এখানে রয়েছে, এবং আইডেন্টিফাইড যে করাপশন গুলো রয়েছে সেক্ষেত্রে টেন্টেটিভদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। তো নতুন কোনো তথ্য সেক্ষেত্রে যদি সুপ্রতিষ্ঠিত ভিত্তি থাকে তাহলে কিন্তু এটিকে রিভিউ করার জায়গা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে পর্ষদ বা আমাদের যে কমিশন, এসএসসি বা সরকার, তারা ঠিক কি নতুন তথ্য নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, সেটা সব থেকে বড় ভাইটাল পয়েন্ট। এক্ষেত্রে কিছু মামলার কথা আমরা বলতে পারি যেগুলো মূলত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সেগুলো অপরিবর্তিত থেকেছে, পরবর্তী রিভিউ করতে যাওয়া হয়েছে কিন্তু সে রিভিউতে কোনো প্রকার সংশোধন আসেনি। যেমন সব থেকে রিসেন্ট যে মামলাটা আমরা শিক্ষাক্ষেত্রে দেখেছি, বিএড ভার্সাস ডিএলইডি একটা মামলা, যেখানে বিএডদেরকে প্রাইমারি টিচার্স হিসেবে কিন্তু ইনক্লুড করা হবে না, এই মর্মে কিন্তু ডিএলইডি ক্যান্ডিডেটরা মূলত মামলা করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিলেন তাতে কিন্তু বিএড কে প্রাথমিক শিক্ষকতার পদ থেকে মূলত রুলড আউট করা হয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু সেখান থেকে বার করে দেওয়া হয়েছে। তো তারা কিন্তু প্রাথমিক শিক্ষায় বসতে পারবেন না, প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে কিন্তু তারা কাজ করতে পারবেন না। এই ভার্ডিক্ট কিন্তু এসছে, পরে অনেকভাবে এটিকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, এমনকি রিভিউ পিটিশন করা হয়েছে, কিন্তু এই মত কোনোভাবেই বদলায়নি। এরকম আরো বহু কেস রয়েছে, যেমন নির্ভয়া কেস 2012, বা অযোধ্যা ভার্ডিক্ট যেখানে রাম মন্দিরের বিষয়টা ছিল সেটা 2009, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মামলা। এছাড়া যদি আমরা দেখি যে ট্রিপল তালাক অর্থাৎ 3 তালাক 2017, বা আমরা যদি দেখি আফাসপা অর্থাৎ এফএসপিএ যেটা কেস 1997, বা সুপ্রিম কোর্টের কিন্তু এই জায়গাগুলোতে, বা আরো একটা মামলা ছিল যেটা মূলত কেরালাতে জাল্লিকাটু যে মূলত মামলাটা 2014 সালে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রিভিউ পিটিশন করে কোনো কাজ হয়নি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা রয়েছে যে ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ের মূলত পরিবর্তন করেছেন রিভিউ করার পর। এক্ষেত্রে যদি আমরা দেখি যে শত্রুঘ্ন চৌহান 2014 একটা মৃত্যুদণ্ড কিন্তু রোধ করা হয়। আবার আধার ভার্ডিক্ট একটা রয়েছে, সেখানেও কিন্তু মূলত সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্ট কিন্তু মূলত চেঞ্জ করতে পেরেছে। তো সুপ্রিম কোর্টই শ্রেষ্ঠ একদম সর্বশেষ স্টেজ, এবং এখানেই যদি যে ভার্ডিক্ট আসছে বা জাজমেন্ট আসছে, রিভিউ পিটিশন করার পর কিন্তু আর কোনো প্রকার চেঞ্জ আসবে না। যদি রিভিউ পিটিশন করার পর যদি পজিটিভ কিছু আসে ভালো, না হলে কিন্তু অন্য আর কোনো পথ নেই যে এখান থেকে মূলত একটা পজিটিভ বার্তা আসতে পারে শিক্ষকদের জন্য। এবার যদি আমরা দেখি যে কোন পথে মূলত সমাধান হতে পারে, বা এসএসসি কি নতুন তথ্য মূলত সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সেখানে মূলত পেশ করবে, যার জন্য যে এসএসসি 26,000 শিক্ষকের চাকরি হোক বা
যারা মূলত নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেড তাদের চাকরি সেখানে বাঁচতে পারে। এক্ষেত্রে এসএসসি যেটা মূলত তথ্য একটা উঠে এসেছিল যখন আন্দোলন চলছিল মূলত টিচারদের, যারা মূলত আনটেন্টেড বলা যেতে পারে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে একটা পজিটিভ দিক যে সেখানে মূলত এসএসসি বলেছিল যে থার্ড কাউন্সেলিং পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেট বৈধ। কারণ এই যে যারা মূলত যারা টেন্টেড ওদের কথা বাদ দিলাম, যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ডেড টু বি টেন্টেড অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের ভিতরে মূলত যেটা ক্লারিফিকেশনের প্রয়োজন ছিল, যেটা মূলত সুপ্রিম কোর্ট চেয়েছিল কমিশনের কাছ থেকে, যে আপনারা বলুন এদের মধ্যে কেউ যোগ্য আছে কি নেই বা কেউ অযোগ্য আছে কি নেই। সেখানে কিন্তু তারা বলেছিল যে আমরা বলতে পারছি না। তো সেই জায়গাটা ক্লারিফিকেশন যদি সুপ্রিম কোর্টের কাছে কমিশন রাখতে পারে, যে যেটা আমরা শুনেছিলাম যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত প্রত্যেকে বৈধ, তাহলে কিন্তু বৈধ যারা রয়েছেন থার্ড কাউন্সিলিং পর্যন্ত তাদের কাউন্সিলিং হয়েছে তারা কিন্তু সেখানে চাকরি বাঁচাতে পারবেন। অবশ্যই থার্ড কাউন্সিলিং এর মধ্যে অনেকেই রয়েছেন যারা টেন্টেড, তাদের কথা আমি বাদ দিলাম, সেই স্পেসিফিক লিস্ট কিন্তু দিতে হবে, নম্বর ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে, যদি এসএসসি আবার একটা নতুন জটিলতা নিয়ে আসে এবং সবাইকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে কিন্তু একদম বলা যেতে পারে যে শুরুতেই এই মামলা কিন্তু খারিজ হয়ে যাবে। তৃতীয় যেটা বিষয় হচ্ছে যে ওএমআর পাবলিশ একটা মামলা কিন্তু প্যারালালি চলছে, যদি ওএমআর পাবলিশ করে এসএসসি তাহলে কিন্তু সেখানে যদি বলে আমরা ওএমআর পাবলিশ করব, তাহলে কিন্তু ওএমআর এর ভিত্তিতে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এই নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাদের কিন্তু সেখানে একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ওএমআর পাবলিশটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ওএমআর পাবলিশ যদি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময় এক্সামেরও প্রয়োজন হতে পারে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা যেতে পারে। তো এরকম বেশ কিছু জায়গা রয়েছে, এগুলো কিন্তু পর্ষদকে সঠিকভাবে নির্দিষ্ট একদম পয়েন্ট টু পয়েন্ট নোট করে লিস্ট ওয়াইজ যদি সেখানে কিছু সাবমিট করে প্রমাণ, তবে হয়তো একটা পজিটিভ কিছু দিক বেরিয়ে আসতে পারে, এবং যেখানে যাদেরকে মূলত অযোগ্য হিসেবে সম্পূর্ণভাবে চিহ্নিত হচ্ছে না তাদের কিন্তু এখানে বেরোনোর একটা জায়গা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি আদালতে এই রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় তাহলে কি কোনো আর পথ খোলা থাকলো? তারপরেও কি কোনো স্কোপ রয়েছে যেখানে এই মূলত শিক্ষকদের যারা মূলত সম্পূর্ণভাবে বলির পাঁঠা হয়ে গেছেন তাদের কি বেরোনোর কোনো জায়গা রয়েছে? এক্ষেত্রে একটাই মূলত দাবি রয়েছে, একটাই মূলত জায়গা রয়েছে, সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন। এক্ষেত্রে কোনো এগ্রিভড যদি মনে করেন যে ন্যায় বিচার চরমভাবে অবক্ষয় হয়েছে এবং আদালত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছেন, তাহলে এগ্রিভড পার্টি অর্থাৎ মূলত এখানে যারা বঞ্চিত শিক্ষকরা রয়েছেন, যারা মূলত স্পেসিফিক্যালি নট ফাউন্ডেড টু বি টেন্টেড অর্থাৎ এক কথায় আনটেন্টেড বলা যেতে পারে, তারা কিন্তু এখানে কিউরেটিভ পিটিশন মূলত দাখিল করতে পারেন। এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই বিধান রয়েছে, যেখানে একটা মামলা মূলত ছিল, যেখানে রূপা অশোক হুরা ভার্সাস অশোক হুরা বলে একটা মামলায়, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্টটা দিয়েছেন যে যদি কোনো ক্ষেত্রে রিভিউ পিটিশন খারিজ হয় তখন কিউরেটিভ পিটিশন কিন্তু করা যেতে পারে। এবারে কিউরেটিভ পিটিশনটা কিরকম না, কিউরেটিভ হচ্ছে এক্ষেত্রে যদি কোনো তথ্য একদম স্পষ্টভাবে প্রমাণ সাপেক্ষে দেখানো হয় যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট বা যে জাজমেন্ট দিয়েছে সেটা পক্ষপাত দুষ্ট, অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিন্তু মূলত আঙুল তুলতে হবে এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এখানে অভিযোগ নিয়ে আসতে হবে যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে সেই ভার্ডিক্ট সম্পূর্ণভাবে অবৈধ, তারা পক্ষপাত দুষ্ট হয়ে বা কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন করে এই রায় দিয়েছেন। এমনকি প্রমাণ করতে হবে যে এই রায় দেওয়ার সময় আদালত কোনো একটা বড় ভুল করেছে এবং কোনো একটা ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস বিঘ্নিত হয়েছে এবং বিচারক যিনি জাজ ছিলেন তিনি ন্যায় বিচারের সুযোগ দেননি। এইরকম কিন্তু অভিযোগগুলো নিয়ে এসে কিন্তু শেষ ধাপ, একদম ন্যায় বিচারের শেষ আশা এবং বিচারের শেষ ধাপ বলা যেতে পারে এই কিউরেটিভ পিটিশন। এক্ষেত্রে মূলত শিক্ষকরা করতে পারেন, যারা মূলত এগ্রিভড পার্টি অর্থাৎ যারা বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন বিচার থেকে, তারা শেষ পর্যন্ত এটাই করতে পারেন। এ প্রসঙ্গে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন।